নমস্কার, শুরু করছি ডিডি বাংলার এই সাপ্তাহিক অনুষ্ঠান যুক্তিতক্ক। আপনারা জানেন সপ্তাহের এই দিন এই সময় আমরা উপস্থিত হই সমসাময়িক কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। থাকে যুক্তি, থাকে তক্ক, তবে এখানেই শেষ নয়, তার সঙ্গে থাকে সমাধান বা কার কি কর্তব্য সেটা নিয়েও আলোচনা। ইতিমধ্যেই হয়তো দেখছেন আপনারা যে আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চশিক্ষা কোন পথে। শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আলোচনা যথেষ্ট হয়েছে, আমাদের এখানেও আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে। কিন্তু উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষারও কিন্তু কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে চর্চিত। যেমন ধরুন স্বাধিকারের সমস্যা, যেমন ধরুন আর্থিক সমস্যা, যেমন ধরুন উচ্চশিক্ষার পঠন পাঠনের মানের সমস্যা, উৎকর্ষের সমস্যা, আর যেটা রয়েছে প্রথম প্রজন্মের ছাত্রের জন্য উচ্চশিক্ষা কিভাবে দেওয়া হবে তার সমস্যা। সম্প্রতি আমাদের রাজ্যে প্রচুর নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রায় প্রতিটি জেলায়। কোথাও কাজ অনেকটা এগিয়েছে, কোথাও কাজ হচ্ছে, সেখানে নতুন ছাত্রছাত্রীরা আসছেন। অন্যদিকে আমাদের রাজ্যে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যারা আন্তর্জাতিক তথা জাতীয় স্তরে স্বনামধন্য। কি অবস্থা আমরা সেটাই দেখব। রয়েছেন শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারাই এটা বলতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ রায়। অধ্যাপক রায়, আপনাকেও এই অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সায়ন চৌধুরী। অধ্যাপক চৌধুরী, আপনাকেও স্বাগত। আর অধ্যাপকদের সঙ্গে রয়েছেন আমাদের এক ছাত্রবন্ধু তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, ছাত্র নেতা সুপ্রিয় চন্দ্র। সুপ্রিয়, আপনাকেও এই অনুষ্ঠানে স্বাগত জানাই। যে কথা বলছিলাম, উচ্চশিক্ষার সমস্যা, যেগুলো আমরা মোটামুটি বুঝতে পারি যে ধরুন স্বাধিকারের সমস্যা, উৎকর্ষের সমস্যা, প্রথম প্রজন্মের ছাত্রদের সমস্যা, ছাত্রদের কিভাবে পঠন পাঠন হবে তার সমস্যা, পরিকাঠামোর সমস্যা, এবং সেই সঙ্গে রয়েছে আর্থিক সমস্যা। আমরা আলোচনা শুরু করব, তার আগে মোটামুটি একটু পরিস্থিতিটা দেখে নেব যেখান থেকে আমাদের আলোচনার সূত্রপাত করতে শুরু হবে। আসুন একটু দেখে নিই উচ্চশিক্ষার পরিস্থিতি। রাজ্যের শিক্ষানীতিতে প্রাধান্য পাচ্ছে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ। নভেম্বরের শুরুতে মুখ্য সচিব রাজ্যের শিক্ষানীতি বিষয়ক কমিটির সঙ্গে প্রায় 2 ঘন্টা পর্যালোচনামূলক বৈঠক করেন। প্রেজেন্টেশনও দেয় কমিটি। মুখ্য সচিবের কাছে শিক্ষানীতি বিষয়ক কমিটির খসড়া রিপোর্টও জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টকে গ্রহণও করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, জাতীয় শিক্ষানীতি 2020-র একাধিক অংশকে রাজ্যের শিক্ষানীতি তৈরির ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। যদিও সেক্ষেত্রে ভাবা হয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা। তবে জাতীয় শিক্ষানীতির কয়েকটি অংশ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুবিধাজনক নয় বলেই সেই অংশগুলিকে বাদও দেওয়া হয়েছে রাজ্য শিক্ষানীতি থেকে বলেই সূত্রের খবর। স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতির অংশকে গুরুত্ব না দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি স্তর রাখার পক্ষপাতী রাজ্য। তবে জাতীয় শিক্ষানীতি মেনে সেমিস্টার সিস্টেম নিয়ে আসা হচ্ছে স্কুল স্তরে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক রাজ্য। জাতীয় শিক্ষানীতির পরামর্শ না মানলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক অনুদান পেতে সমস্যা হতে পারে। আর তা আশঙ্কা করে বিশ্ববিদ্যালয়গুলির হাতেই পঠন পাঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তারা জাতীয় শিক্ষানীতি মেনেই 4 বছরের স্নাতক স্তর কার্যকর করবে। জানা গিয়েছে এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়গুলির উপরেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয় শিক্ষানীতির মতামতগুলিকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষানীতিতে বলেই জানা গিয়েছে। এমফিল তুলে দেওয়ার ব্যাপারে জাতীয় শিক্ষানীতির সঙ্গে একমত রাজ্যের খসড়া শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে বলেও সূত্রের খবর। পিএইচডি সহ উচ্চশিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির বেশিরভাগ অংশকেই প্রাধান্য দেওয়া হয়েছে খসড়া রিপোর্টে। নবান্ন সূত্রে খবর, খসড়া রিপোর্ট জমা পড়লেও চূড়ান্ত রিপোর্ট হাতে পেলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে তা অনুমোদন করানো হবে। উচ্চশিক্ষার পরিস্থিতি প্রেক্ষিতটা যদি দেখতে হয় তাহলে সব থেকে আগে দেখতে হবে জাতীয় শিক্ষা নীতি।
সারা দেশে কেন্দ্রীয় সরকার যে জাতীয় শিক্ষানীতি এসেছে, বিভিন্ন রাজ্যগুলি তার অনেক কিছু মেনেছে, অনেক কিছু মানেনি। আমাদের রাজ্য অনেকগুলো কিছু মেনেছে। তার মধ্যে সবথেকে বড় কথা যেটা আপনারা দেখলেন ইতিমধ্যেই, স্নাতক স্তর হয়ে যাবে 4 বছর, স্নাতকোত্তর অর্থাৎ MA, MSc, MCom বা সমতুল্য যে ডিগ্রি সেগুলো হয়ে যাবে 1 বছর। এটা একটা বড় পরিবর্তন ছাত্রছাত্রীদের কাছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম বিশ্বাসকে দিয়ে শুরু করছি। অধ্যাপক বিশ্বাস, জাতীয় শিক্ষানীতি এ রাজ্যের শিক্ষা পরিস্থিতি, এ রাজ্যের ছাত্রছাত্রীদের ওপর, পঠন পাঠনের ওপর তার কি প্রভাব? না, প্রথমত ন্যাশনালি অর্থাৎ জাতীয় স্তরে যদি কোনো একটা শিক্ষানীতি গ্রহণ করা হয়, বিশেষত উচ্চশিক্ষায় যেখানে মাইগ্রেশন অফ স্টুডেন্ট ফ্রম ওয়ান স্টেট টু দ্য আদার স্টেট সেটা হচ্ছে সবচেয়ে বেশি হয়, বা এক জেলা থেকে আরেক জেলা, এক রাজ্য থেকে আরেক রাজ্য, ফলে সেখানে একটা সাধারণ প্যাটার্ন ফলো করাটা কাঙ্ক্ষিত। কিন্তু আবার বলছি, সেই প্যাটার্নটা খুঁজে বের করতে গিয়ে যদি আমরা এরকম একটা কি বলবো কপি পেস্ট কোনো শিক্ষানীতির আমি পথ অন্বেষণ করি, যেমন আমার লার্জলি মনে হচ্ছে ভারতবর্ষের যে জাতীয় শিক্ষানীতিটা এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, ফলে সেটা হচ্ছে যে আমেরিকান যে শিক্ষানীতি মূলত তার একটা কপি পেস্ট ভার্সন, যেখানে ভারতবর্ষের যে বাস্তবতা সেই বাস্তবতার ভালো হবে না খারাপ হবে কি মনে হয় আপনার? না, আমি আমারও বলছি যে যেটা একটা যদি আমেরিকায় যেটা ভালো সেটা এসেনশিয়ালি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে ভালো হবে এরকম গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। আমার নিজের বিশ্বাস হচ্ছে এতে বেশ কিছু জায়গা আছে যেটা নেতিবাচক প্রভাব পড়বে, খারাপ হবে আমাদের দেশের জন্য, যদি না সরকার আমি বলবো যে আত্মবীক্ষণের জায়গায় যা ইন্ট্রোস্পেক্ট করে। এবং এই যে আপনি বলছিলেন যে 4 বছরের একটা কোর্স হয়ে যাবে, আমি বললাম হতেই পারে, কিন্তু এই যে 3 বছর থেকে 4 বছরে যখন রূপান্তর হচ্ছে, তাহলে এই সময় যে যে পরিকাঠামোগুলোর পরিবর্তন প্রয়োজন তার জন্য যে খরচ, সেই খরচটা আসবে কোত্থেকে? একটা শিক্ষানীতি তৈরি করা হচ্ছে বটে, কিন্তু সেই শিক্ষানীতি লাগু করার জন্য, তার জন্য যে পরিকাঠামো রিফর্মস, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আসলে যে খরচ, সেটার কিন্তু বাজেট বরাদ্দ অন্ততপক্ষে আমি গত 2টো বাজেটে 1 ফোঁটা দেখতে পাইনি, অন্তত জাতীয় ক্ষেত্রে। রাজ্যের ক্ষেত্রে আমি ছেড়ে দিচ্ছি, কারণ রাজ্য তারপরে আসবে। ফলে এইটা একটা বড় সমস্যা। এবং আমার নিজের বারবার মনে হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, যেহেতু আমাদের ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলো যারা এগিয়ে যেতে চাইছে ন্যাশনাল স্কেলে এবং গ্লোবাল স্কেলে, সেখানে যে গবেষণা একটা বড় ইস্যু। ফলে গবেষণার পরিকাঠামো যদি তৈরি না করা যায়, এবং তার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে কেন্দ্রীয় স্তরের অনুদান। কারণ আমরা জানি যে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলো তারা বেতন, পেনশন এইসব আনতে আনতেই তাদের হচ্ছে যে সব শেষ হয়ে যায়। ফলে এখানে দাঁড়িয়ে তাদের নন স্যালারি আইটেমে কন্ট্রিবিউট করার সুযোগ যথেষ্ট কম। কিন্তু সেখানে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে আপনার বিশ্ববিদ্যালয় তো সম্প্রতি রাজ্য থেকেও কিছু টাকা পেয়েছে, যেটা অন্য বিশ্ববিদ্যালয় পায়নি। সেটা পেয়েছে, কিন্তু কত কোটি জানো? 6 কোটি টাকা। কিন্তু সেটাও আমরা অ্যাডিশনালি পেলাম না, আমাদের যে ভাগের টাকা সেটাই আর একটা ইনস্টলমেন্টে আসলো, সেটা ঠিক বোঝা গেল না। আবার আমরা একটু এনইপিতে ফিরে যাই। অধ্যাপক পঙ্কজ রায় আছেন, যোগেশ চৌধুরী কলেজের অধ্যক্ষ। অধ্যাপক রায়, জাতীয় শিক্ষা নীতি ছাত্রছাত্রীদের সুবিধে হবে, অসুবিধে হবে? পঠন পাঠনের কি অসুবিধে? দেখুন, 1986 সালের পরে এটা একটা দীর্ঘ সময়ের পরে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আমরা সেই শিক্ষানীতির অনেক সমালোচনা, অনেক ঝড় দেখেছি, কিন্তু এটাও দেখেছি যে আমার রাজ্যে যেমন 2 বছরের যে স্নাতক স্তরের যেটার বৈধতা নিয়ে ইউজিসি চ্যালেঞ্জ করাতে 3 বছর বহুদিন পরে করা হয়েছে। তাহলে এই বিতর্ক 2-3, এবার 3-এর জায়গায় 4-এর বিষয়টা এসছে। এবং আমাদের যে শিক্ষানীতি, একটা হচ্ছে আমাদের দেশের যা সম্পদ তার যে ব্যবহার, আমাদের ঐতিহ্য পরম্পরা, তার সঙ্গে আধুনিক প্রযুক্তির একটা মেলবন্ধন, এটাই বলা যেতে পারে। এবং এটা যারা সমালোচনা করছিলেন তারাও কিন্তু অনেকাংশে মেনেছেন। এবং আমার মনে হয় যে এটাই আলাপ আলোচনা চলতেই পারে কোনো কোনো জায়গায়, কিন্তু এটা যদি দীর্ঘকালে এটা অপোজ করা হয় এবং না মানা হয়, পার্থবাবু যেটা বলছিলেন যে এক জেলা থেকে বা এক রাজ্য থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের যে আমরা যে হায়ার এডুকেশনে যেটা নলেজ কমিশনের একটা সময়ের যেটা ঘোষণা ছিল যে নলেজ হাব তৈরি করা, এবং সেটা করতে গিয়ে যেটা দেখা গেছে যে আমরা কিন্তু বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। প্রায় 800 বিশ্ববিদ্যালয়ের জায়গায় আমাদের হয়তো ভারতবর্ষের 1টা বা 2টো জায়গা করতে পেরেছে। আমরা পারছি না কেন? অন্যকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু সেই হাইটে যদি না নিয়ে যেতে পারি, এবং আজকের যুগে মানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা করার জন্য আমি একটা কথা বলি, আমরা হয়তো এডুকেশন
যে অ্যালোকেশন সেটা হচ্ছে অ্যালায়েড যে টেকনোলজি থেকে বা অন্যান্য খাতের যে বরাদ্দগুলো যদি অ্যাসেম্বল করা হয় সেটা কিন্তু কমেনি, সেটা বেড়েছে। ধন্যবাদ। আমরা চলে আসব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংখ্যান চৌধুরীর কাছে। অধ্যাপক চৌধুরী, জাতীয় শিক্ষানীতি কি সুবিধে কি অসুবিধে হবে ছাত্রছাত্রীদের? আপনাদের কি সুবিধে অসুবিধে, মূল পঠন পাঠনের কি সুবিধে অসুবিধে হবে? প্রাথমিকভাবে যেটা বলার সেটা হচ্ছে যে সাধারণভাবে যেটা আমরা বুঝি, ধরুন যে কোনো একটা নীতি যখন আমি নতুনভাবে একটা নতুন নীতি নিয়ে আসছি, তার পূর্ব শর্ত হচ্ছে কিন্তু আগেকার অবস্থাটাকে বা প্রেজেন্ট স্টেট অফ আর্টটাকে আমরা যেটা বলি সেটাকে অ্যানালিসিস করে গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা এবং সেইটাকে ভরাট করার জন্য আমি এখন কি ভাবছি, মানে একটা যুক্তি পরম্পরা থাকা উচিত। নিউ এডুকেশন পলিসির যে ইনিশিয়াল ড্রাফট বা পরে যখন বেরিয়েছে সেটার মধ্যে কিন্তু এই জায়গাটা দেখিনি। অনেক ভালো ভালো কথা আছে, অনেক গ্রহণ করার মতো গ্রহণ না করার মতো সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই যে প্রেজেন্ট স্টেট অফ আর্টের একটা অ্যানালিসিস করে সেখান থেকে গ্যাপ আইডেন্টিফাই করে সেইটাকে বোঝানোর জন্যে এই যুক্তি পরম্পরাটা আমার মনে হয়েছে যে নিউ এডুকেশন পলিসির মধ্যে মিসিং। আর পার্থ যেটা বলছিলেন, আপনি প্রথমে বলেছিলেন এই 4 বছরের স্নাতক স্তর, মানে এই পরিকাঠামো, আবার বলছি পরিকাঠামোটা তো ছাড়া আপনি একটা ভাবনাটাকে যদি আপনি বাস্তবায়িত করতে চান, তার সঙ্গে সাযুজ্য রেখে যদি আপনার পরিকাঠামো না থাকে তাহলে তো আখেরে ছাত্রদের কোনো লাভ হবে না। অতএব যেরকম এখন আমি আপনাকে উদাহরণ দিতে পারি যে এই মুহূর্তে ইউজিসি বলার পর কলেজগুলোর যা খবর আমরা রাখি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলে একটা চলছে, সিবিসিএস। কিন্তু মূলত বেসিক্যালি আপনি একটু যদি খোঁজ খবর নিয়ে থাকেন কলেজগুলোর কোনো চয়েস বলতে কিছু নেই, মানে সেটা যেটা তারা দিতে পারছে না, কারণ এতগুলো জায়গায় তাহলে রুটিন করতে পারবে না এবং সেই কিন্তু অন্তত কিছুটা হয়েছে, মানে একটা সেমেস্টারে একটা পেপার নিজের ডিপার্টমেন্ট থেকে বাইরে যাচ্ছে এবং বাইরের ডিপার্টমেন্ট থেকে এখানে আসছে। ভাবনা সেটাও ভালো, মানে একদম ক্যাফেটেরিয়া সিস্টেম হয়নি না, কিন্তু সিবিসিএস এর প্রথম ধাপ হয়েছে। এবার সেই জায়গাটাকে আমি বলছি যে সেই জন্যই পরিকাঠামো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি যদি ওই ভাবনাটাকে যদি ট্রুলি তার এফেক্টটাকে আমায় লোকের কাছে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটাকে ব্যাকআপ করতে হবে ওই ধরনের। ধন্যবাদ। এতক্ষণ আমরা অধ্যাপকদের কথা শুনছিলাম। এবারে আমাদের সঙ্গে রয়েছেন এক ছাত্র নেতা, তৃণমূল ছাত্র পরিষদের সুপ্রিয় চন্দ। সুপ্রিয়, আপনি কি ভাবছেন জাতীয় শিক্ষানীতি কি সুবিধে কি অসুবিধে পঠন পাঠনে? সুপ্রিয়। দেখুন, ধন্যবাদ, এবং বাকিরা সব বর্ষিয়ান এবং বিদগ্ধ মানুষ, আমি প্রথমে প্রণাম জানাই। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে এখানে আমার অবস্থান দুরকমভাবে আপনি আইডেন্টিফাই করে বলেছেন। এক হচ্ছে ছাত্র নেতা বা অন্তত ছাত্র সমাজের একজন, আরেক হচ্ছে দলীয় জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছে। দু জায়গা থেকে বক্তব্যটা যেখানে মেলানো যায় সেই জায়গাটা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। মূলত 3টে কথা। এক হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি যেটুকু আমি দেখেছি বা আমি পড়েছি, যেরকম বাকিরা বললেন, অধ্যাপকরা বললেন, ভাবনার জায়গা থেকে এটা যে একটা নতুনতর পরীক্ষা নিরীক্ষা, অভিনব পরীক্ষা নিরীক্ষা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই পরীক্ষা নিরীক্ষার অভিনবত্ব আছে, নতুনত্ব আছে, গ্রহণযোগ্যতাও আছে, কিন্তু তার পরিকাঠামো আছে কি? যে কথাটা আমাদের পঙ্কজবাবু বলছিলেন, আমি শুনছিলাম যে পরম্পরা এবং প্রযুক্তির মধ্যে একটা কোথাও আপনাকে একটা ম্যাচিং পয়েন্টে আসতে হবে, যেই পয়েন্টটা দাঁড়িয়ে আপনি কোনো একটা প্ল্যানিং করবেন, কোনো একটা আপনি ওভারঅল একটা ড্রাফট করবেন। নিশ্চিতভাবে ভারতবর্ষের এত বড় দেশ, এত মানুষ, এত রকম রাজ্যে রাজ্যে তাদের প্যাটার্ন আলাদা, তাদের নিজস্ব ভাবনা চিন্তা আলাদা, শিক্ষানীতি এক একটা জায়গায় এক এক রকমভাবে চলেছে, স্বাধীনতার আগে, স্বাধীনতার এত বছর পর। ফলে পুরো জায়গাটাকে এতগুলো ফুল দিয়ে একটা মালা হঠাৎ করে বানিয়ে নেওয়াটা কঠিন কাজ। কিন্তু কঠিন কাজ হলেও তার ভাবনার মধ্যে যদি গভীরতা থাকে, সেই ভাবনার ইমপ্লিমেন্টেশন থেকে সেই ভাবনার সাফল্য বোঝা যায়। আমি খুব বড় বড় কথা আজকে এই দূরদর্শন ডিডি বাংলায় বলে গেলাম, কিন্তু তার কোনো যদি ইমপ্লিমেন্টেশন না থাকে তাহলে আমার কথাগুলো শুধুমাত্র বাগাড়ম্বর। আমাদের এনইপি নিয়ে প্রশ্ন তো রয়েছে, কিন্তু সবার আগে রয়েছে এই সন্দেহটা যে নিশ্চিতভাবে অনেকগুলো ভালো ভাবনা চিন্তা রয়েছে, আপনারা দেখালেন প্রতিবেদনে যে রাজ্য সরকার চাইছে সেগুলোকে অ্যাবজর্ব করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও। কিন্তু সার্বিকভাবে যেহেতু শিক্ষা শুধুমাত্র কোনো রাজ্য সরকার চাইলেই সেটাকে চালাতে পারবে না, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা আছে তাতে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, এবং এখানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের একটা বড় আর্থিক অনুদান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যে গ্রান্টগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কেন্দ্রের সরকারের এখানে ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। তারা এখানে প্যারেন্ট লাইক অর্গানাইজেশন, ফলে সেই জায়গা থেকে সার্বিকভাবে তাদের এক্স্যাক্ট ভিশনটা কি এটা বিরোধীদের কাছে অন্তত স্পষ্ট নয়। ধন্যবাদ। আমরা যারা আলোচনা করি যে কোনো সমস্যা নিয়ে স্টুডিওতে, আপনারা জানেন বিশেষজ্ঞরা আছেন, আমরা করি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দর্শকরা
যারা আমাদের সঙ্গে থাকেন, আজকেও আছেন, নমস্কার, তবে তারা থাকেন টেলিফোনে অবশ্যই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, কলকাতা দূরদর্শন। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন, শোনা যাচ্ছে, বলুন বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন বলুন। ফিরোজ রহমান বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি ফিরোজ রহমান বলছি। হ্যাঁ বলুন, মুর্শিদাবাদ থেকে। বলুন বলুন। ঘটনা হচ্ছে যে আমাদের জাতীয় শিক্ষানীতির যে গল্পটা এখানে সুন্দরভাবে উপস্থাপন করছে আমাদের সুর সাহেব। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শুধু একটু অনুরোধ করব, আপনি যদি পুনরায় আমাদের সঙ্গে সংযোগে যুক্ত হন কোনো কারণে। আমরা যেটা আলোচনা করছিলাম তার আগে আমরা আবার একটু অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আপনি একজন অধ্যাপক হিসেবে এই মুহূর্তে উচ্চশিক্ষার কি কি সমস্যা, আপনি তো একদম পঠন পাঠনের ভেতরে রয়েছেন, আপনার চোখে সমস্যাটা কি? দেখুন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে, আবার বলছি, তার নিজস্ব ব্র্যান্ডিং। এই কারণের জন্য বিশ্ববিদ্যালয়ের সুনাম যদি না এগোয় তাহলে ভালো ছাত্র পাবো না, ভালো মাস্টারমশাই পড়াতে আসবে না, ফলে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন দূর। ফলে এইটার জন্য প্রথম দরকার, বিশ্ববিদ্যালয়ের সাথে স্কুলের তফাৎ হচ্ছে একটা, যে গবেষণার পরিকাঠামো। এবং এই গবেষণার পরিকাঠামো তৈরির দায় যদি সরকাররা না নেয়, কেন্দ্র এবং রাজ্য, এবং মূলত এক্ষেত্রে কেন্দ্রই, আমি সবচেয়ে বেশি কি বলবো শকড যে কারণের জন্য, যে আমাদের প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার পর ধরলাম নীতি আয়োগ একটা নতুন প্রতিষ্ঠান হলো। আমার চিন্তা হচ্ছে একজন অধ্যাপক হিসেবে, যে এর আগে আমরা 12খানা পঞ্চবার্ষিক পরিকল্পনা জুড়ে প্রত্যেকবার আমরা 5 বছর করে ফান্ড পেতাম, যে ফান্ডটা দিয়ে স্কলারশিপ, ফেলোশিপ, যন্ত্রপাতি, জার্নাল সব আসতো। ইনফ্যাক্ট সেইটা না অ্যাবসলিউটলি হাওয়া হয়ে গেল নীতি আয়োগ চালু হওয়ার পর থেকে। ফলে কেন্দ্রের নেই। কিছু কিছু প্রকল্প ছিল, রুষার মতো প্রকল্প ভালো শুরু হয়েছিল, কিন্তু তারপরেও হচ্ছে সেই রুষাটা হচ্ছে মাঝপথে এই করোনার মাঝখানে হচ্ছে বাতিল হয়ে গেল। ফলে কার্যত দেখা যাচ্ছে যে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার পরিকাঠামো, ভালো কেন মাঝারিদেরও একই সমস্যা, যদি না থাকে তাহলে হচ্ছে আপনি কিছুতেই আপনার মান বাড়াতে পারবেন না জাতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে। ফলে এটা আমার প্রথম সমস্যা মনে হয়েছে, যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে একটা বড় প্রশ্নের মধ্যে পড়ছে, এবং সেটা আমাদের রাজ্যে কম বেশি সব বিশ্ববিদ্যালয় কলেজও পড়ছে, দেশের অন্যত্র পড়ছে। এবং স্নেহাশিস দা, আপনাকে যেটা আমি বলি, যে এখানে একটা কেন্দ্রীকরণের সমস্যা হচ্ছে। ধরুন আইআইটি, আইজার, আইআইএমস এরা তো ভালো প্রতিষ্ঠান, কিন্তু এখানে দেশের 3% ছাত্রছাত্রী পড়ে। সেখানে খরচ হয় গোটা দেশের কেন্দ্রীয় শিক্ষা বাজেটের প্রায় 50%, আর বাকি 97% কলেজ, ইউনিভার্সিটি, মানে স্টেট এডেড ইউনিভার্সিটিস, কলেজেস ইত্যাদি ইত্যাদি, সেখানে হচ্ছে 50%। স্যার, এবার আমি যদি বলি, আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন সেই বিশ্ববিদ্যালয়ে কত খরচ হয়, আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো, বাকি 29টায় কত খরচ হয়? হ্যাঁ, আমি বলছি সেই সমস্যাও আছে। কিন্তু এবার আমি আপনাকে আরো একটা ইন্টারেস্টিং দিচ্ছি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো গোটা দেশের এই মুহূর্তে 1 নম্বর স্টেট এডেড ইউনিভার্সিটি, তাকে আপনি উৎকর্ষ কেন্দ্রের মর্যাদা দিলেন কেন্দ্রের থেকে, আপনি একটি টাকাও ঠেকালেন না। সেকেন্ড, উৎকর্ষ কেন্দ্রের মর্যাদা একই সাথে যাদবপুরের সাথে দিলেন এমন একটা বিশ্ববিদ্যালয় তার তখন জন্মই হয়নি, ফলে জিও ইউনিভার্সিটি। ফলে এবার বলছি, যদি উৎকর্ষের হচ্ছে এই ধারণ হয়, যে আমাদের দেশের সরকারের চোখে যে যাদবপুরও হচ্ছে উৎকর্ষ কেন্দ্র এবং জিও উৎকর্ষ কেন্দ্র, এবং আমরা হচ্ছে কোনো টাকা পেলাম না, এবং অন্যরা হচ্ছে কে কীভাবে পাচ্ছে আমার জানা নেই। ফলে এটা মারাত্মক একটা জায়গা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার গভর্নেন্সে। এবং যেটা আমি আমাদের রাজ্যের ক্ষেত্রে অ্যাড করতে চাই, যে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা আমাদের রাজ্যেরও আছে। যে আপনি যদি বলেন যে এই যে মানে অগ্রাধিকার, খেলা মেলা উৎসব সরকার যদি মনে করে করবেন, কিন্তু সেটা শিক্ষাকে বাদ দিয়ে নয়। আমি বলছি যে উচ্চশিক্ষাটা যদি শেষ পাতে চাটনির মতো হয়, তাহলে কিন্তু বলছে যে সেই উচ্চশিক্ষা কিন্তু এগোনোর কথা নয়। এবং এ কারণের জন্যেই যে যত একটা ইউনিভার্সিটির বয়স বাড়ে, ধরুন যাদবপুর নিয়ে যদি আলোচনা করি, বা ক্যালকাটা, তারা হচ্ছে 100 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান। ফলে এদের বিল্ডিংয়ের বয়স বেশি, ফলে তাদের চালানো রক্ষণাবেক্ষণের খরচ বেশি, ইলেকট্রিসিটির খরচ বাড়ছে, ইন্টারনেটের খরচ বাড়ছে, জল কলের খরচ বাড়ছে, রং করার খরচ বাড়ছে, হাইজিনের খরচ বাড়ছে, পরিকাঠামোগত খরচ, অথচ আমার নন স্যালারি আইটেমে কিছুতেই আর বরাদ্দ বাড়ছে না, উল্টো কমছে। ফলে কোন ম্যাজিক আছে আপনি বলুন, যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইনে আর পেনশনটুকু এনশিওর করতে পারলে একটা বিশ্ববিদ্যালয় রড়া করে এগোবে? এ সম্ভব নয়। এখানে সরকারেরই ভূমিকা থাকে। ধন্যবাদ। আমরা অনেকেই এসেছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন, নিশ্চয়ই দর্শকরাই আমাদের সব থেকে অগ্রাধিকার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার, বলুন। নমস্কার, বলুন।
নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি Hello? পাচ্ছি বলুন। আমি সৌম্য ভট্টাচার্য বলছি, বনহুগলি থেকে। বলুন বলুন। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আমার 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে উচ্চশিক্ষার যে এনইপি অ্যাপ্লাই করা হচ্ছে সেটা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মেডিকেল এবং আর্কিটেকচার বা অন্যান্য প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কি ধরনের ব্যতিক্রমী ভাবে আসছে, মানে সাধারণ শিক্ষার থেকে, জেনারেল লাইন থেকে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কি ব্যতিক্রমটা আসছে সেটা স্পষ্ট নয়। কেন এই সমস্ত কোর্সগুলো প্রফেশনাল বডি বা কাউন্সিলের মাধ্যমেও রেগুলেটেড হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এনইপিতে বলা হয়েছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের ওপর গুরুত্ব দিয়ে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মেডিকেল এগুলোর পাঠ্যপুস্তক হবে এবং কোর্সও চালু করা হবে। তো সেক্ষেত্রে কিভাবে এরা প্রফেশনাল জায়গায় সাযুজ্য রেখে চাকরি বা অন্যান্য ক্ষেত্রে সাফল্য লাভ করবে, এই ব্যাপারে আপনাদের কি মত? আমি দুটো প্রশ্নই প্রফেসর বিশ্বাসের কাছে করতে চাই। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ওয়াশিংটন অ্যাকর্ডের অনুসারে আমরা খুব আউটকাম বেস এডুকেশনের ওপর যাচ্ছি দীর্ঘদিন ধরে। তা আমাদের ভারতীয় শিক্ষা বলে মা ফলেশু কাদাছে না। তো সেক্ষেত্রে কিভাবে ভারতীয় শিক্ষা মানে আগে থেকেই প্রেডিক্টিভ হয়ে যাচ্ছে, মানে আমরা আউটকাম বেসে যাচ্ছি, সেটা কি কোনোভাবে আমাদের ভারতীয় শিক্ষার মূল ভাবনাকে বিরোধিতা করছে? এই ব্যাপারে আমি বিশেষজ্ঞ অধ্যাপকদের আমি ধন্যবাদ। খুবই সুচিন্তিত এবং সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, আপনাকে অভিনন্দন অধ্যাপক বিশ্বাস। হ্যাঁ, ওনার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয়টা অধ্যাপক রায় বলবেন। আপনি প্রথমটা বলুন যে এই পেশাগত যে কারিগরি, চিকিৎসা এবং ফার্মাসি এই সব ক্ষেত্রে এনইপির প্রভাব কিরকম পড়বে। আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক, আমি উনি দুটো প্রশ্নই করেছেন, সেটাতে ইঞ্জিনিয়ারিং ইস্যু ইনভলভ। একটা হচ্ছে যে সত্যি সত্যি যদি বলেন বাংলা ভাষায়, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ানোর কথা যদি ভাবি, বাংলা ভাষায় বইও লিখতে পারি আমি, অসুবিধার কিছু নেই। কিন্তু আমার ছেলে বা মেয়েটি 4 বছর পাশ করে যাওয়ার পর ক্যাম্পাস ইন্টারভিউটা তো বাংলা ভাষায় দিতে পারবে না। ফলে আর দুই হচ্ছে যে এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা নেই যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে ইংরেজি ভাষার থেকে এটার একেবারে বাংলা ভাষায় নিয়ে এসে, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোতে হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়াতে পারবো। আমি বলছি যে এরকম একটা পরীক্ষা কোনো বেসিক স্কেলে হতে পারে, কিন্তু কিছুতেই এটা পূর্ণ স্কেলে কখনো ভাবা যাবে না এই মুহূর্ত পর্যন্ত। ফলে এটা না হলে একটু অ্যাডভেঞ্চারিস হবে, এটা এক। সেকেন্ড হচ্ছে উনি খুব দুটো প্রশ্নই খুব জরুরি প্রশ্ন করেছেন। একটা যে ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা ডাক্তারির মতো পেশাগত ক্ষেত্রে এগুলোর যে অ্যাপেক্স বডি আছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এআইসিটি, হ্যাঁ, ফলে এআইসিটির যে গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু মূলত হচ্ছে যে কোর্স কারিকুলাম, তার স্ট্রাকচার, তার যে মডেল, সেগুলো নিয়ে তারা প্রস্তাব করেছেন। ফলে এনইপি সিলেবাস, হ্যাঁ, ফলে এই যা কিছু তারা করেন সেগুলোর মধ্যে বেশ কিছু গ্রহণযোগ্য অংশ থাকে, সবটা না হলো। যেমন আমি আজকেরই এমন একটা কারিকুলামের মিটিংয়ের মধ্যে ছিলাম যেখানে এমটেক লেভেলে সর্বভারতীয় ক্ষেত্রে যা হচ্ছে আমরা চেষ্টা করছি সেটা কতটা ন্যাশনাল লেভেল প্যারিটির মধ্যে রাখা যায়। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে অটোনমি অ্যান্ড ফান্ডিংয়ের প্রশ্নটা আসছে, অর্থাৎ যে আপনি ভালো বলে আপনাকে বলা হলো যে আপনি স্বশাসনের অধিকারী এবং আপনি হচ্ছে যে বাজার থেকে খুঁজে নিন, কারণ হচ্ছে সরকার আপনাকে আর নতুন করে কোনো টাকা দিতে পারবে না। এই যে ফান্ডিং ইন এডুকেশন, এটা মেডিকেলেও যে সমস্যাটা তৈরি করছে, ইঞ্জিনিয়ারিংয়েও করবে, ম্যানেজমেন্টে কম, কারণ ম্যানেজমেন্টে অনেক বেশি কেন্দ্রীয় সরকারের অনুদান থাকে বলে আমি বলছি, কিন্তু মাঝারি স্তরের ম্যানেজমেন্ট এডুকেশন হবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সবচেয়ে বড় সমস্যায় পড়বে সরকার পোষিত ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুরের মতো, যারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, দে হ্যাভ দিস মানে কি বলবো অপরচুনিটি টু রেজ ফান্ডস ফ্রম মার্কেট, ফলে যেটা আমার নেই। ফলে এবার সরকার পোষিত কলেজ যারা আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের মধ্যে চলছেন, তাদের পরিকাঠামো গবেষণার মান উন্নয়নের ক্ষেত্রে ধন্যবাদ। আমি একটু অধ্যাপক রায়কে বলছি যে প্রশ্নটি উনি করেছিলেন তার শেষ প্রশ্নটা, একটা হচ্ছে আউটকাম বেসড যে কথাটা বলা আছে, যে আউটকাম বেসড একদিকে আর অন্যদিকে শিক্ষার মান উন্নয়ন, এই দুটোর কি করে করা যাবে সেইটা, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন অধ্যাপক। না, এর মধ্যে একটা এনইপির মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে ভ্যালু বেস এডুকেশন, এইটা একটা অন্তর্ভুক্ত বিষয়। আর একটা বিষয় বলে রাখা ভালো যে ল এবং মেডিকেল তারা কিন্তু এই পেরিফেরির মধ্যে আলোচনা নয়, তারা তাদের যে সংস্থা তারা এটার বিষয়টা ঠিক করবেন, এটা ল এবং মেডিকেল
এই দুটো, ইঞ্জিনিয়ারিং বা অন্য কারিকুলাম তারা আমাদের এর মতো। এবার পার্থবাবু যে প্রশ্নটা করছেন, যখন দুটোই বিষয়, আমি যেহেতু শিক্ষা পরিচালনার সঙ্গেও যুক্ত, যে আমরা প্রচুর ফান্ড মানে অ্যান্টিসিপেট করে যেটা প্রজেকশন করি সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারছি না। এবং ইউজিসি যেহেতু এই এনইপি ইয়েতে মডেলে অন্য সংস্থা তৈরি হবে এবং যশপাল কমিটির রেকমেন্ডেশনও যা ছিল, এআইসিটি এবং ইউজিসি থাকবে না, তার পরিবর্তে অন্যান্য বডি হবে এবং পিলার তৈরি হবে। কেউ রেকমেন্ডিং বডি হবে, কেউ কারিকুলাম তৈরি করবে, কেউ ফাইন্যান্স করবে, কেউ অ্যাক্রিডেশন করবে, এরকম বডি তার হয়তো সমস্ত মডেল 3-4 মাসের মধ্যেই বাস্তবায়ন আমরা দেখতে পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, ধরুন যাদবপুর, আমি পার্থবাবুর সঙ্গে একমত হয়ে বলছি, মানে বাস্তবতা দেখুন, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আর্টস ফ্যাকাল্টি, মানে আমি ঢুকে দেখছি এটা কি ব্যাটল ফিল্ড না এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে ছাত্ররা সবাই বিভিন্ন একটা কার্যক্রম হয়তো তার কোনো একটা দলের কার্যক্রমে করছে এটা, এবং তাদের যখন 10 টাকা ফিস বাড়ানো হয়, কারণ আপনাকে তো একটা ব্রেক ইভেন পয়েন্টে তুলতে হবে, নট দ্য প্রফিটেবল অর্গানাইজেশন। সেটা করার জন্য স্টুডেন্টস ইউনিয়ন, আমি কাগজে দেখলাম, আমি জানি না সত্যি কিনা, যে 50 লক্ষ টাকা দিয়ে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন তৈরি হবে, কিন্তু 5 টাকা ফিস বাড়ানো যাবে না। এই যে বিপ্লবী সত্তা, এই সত্তার বাস্তবতাটাও খুঁজতে হবে। সুতরাং এটা আমাদের টু সাম এক্সটেন্ট অন্তত ব্রেক ইভেনের দিকে কিছুটা রিসোর্স মোবিলাইজেশন করা, এবং সরকার, কারণ সরকার রিসোর্স মোবিলাইজেশন করে বাই ইম্পোজিং ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স। আলটিমেটলি যে সার্ভিসটা নিচ্ছে সে যদি সামান্য একটু বাড়ায় এবং সরকার দেয়, তাহলে মনে হয় একটা বয়লিং পয়েন্ট আমরা বের করতে পারবো। আপনি অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের কথা বলছেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত কিছুটা হলেও যারা দিতে পারবে, এরকম নয় যে 30 বছর আমি কোনো কিছু বাড়াতে দেব না। অ্যাটলিস্ট ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট বলে যেটা বলা হয়, এবং মডার্নাইজেশন এবং ডাইভার্সিফিকেশনের মিনিমাম কন্ট্রিবিউশন, এটা মনে হয় হওয়া উচিত। এবং আরও একটা বলছি, আমি অনেক কলেজ বিশ্ববিদ্যালয়, একটা সময় অশোক মিত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সাজেশন দিয়েছিলেন যে কলেজগুলোর একটা ক্লাস্টার কলেজ কনসেপ্ট, যে বহু কলেজ আছে যেখানে ফ্যাকাল্টি আছে ছাত্র নেই, আবার বহু ফ্যাকাল্টি আছে সেখানে ছাত্র আছে ফ্যাকাল্টি নেই। তো সুতরাং আপনাকে আজকের দিনে অন্তত মানে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে বাস্তবতার বাইরে গিয়ে শুধুমাত্র ডগমা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। ধন্যবাদ অধ্যাপক রায় আপনার সুস্পষ্ট বক্তব্যের জন্য। আপনারা দেখছেন যুক্তিতক্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় উচ্চ শিক্ষার কোন দিকে। দেখতে থাকুন এই অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি।
যে এটা আমারই দায়িত্ব। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয় উচ্চশিক্ষা কোন পথে। আমাদের এখানে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, রয়েছেন অধ্যক্ষ যোগেশ চৌধুরী কলেজ ডক্টর পঙ্কজ রায়, রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাংখ্যায়ন চৌধুরী এবং রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুপ্রিয় চন্দ। আমরা কিছু আলোচনার বিষয় ইতিমধ্যেই উঠে এসছে, আরও কিছু কিছু আঙ্গিক আমরা খুঁজে দেখার চেষ্টা করছি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো কোন দিকে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব, কারণ আরও কিছু বিষয় উঠে আসুক আমরা চাইছি। আসুন এক ঝলক দেখে নিই কিছু বিষয়, সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। আমরা দেখে নেব, তার আগে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে এবারে আমি একটু সুপ্রিয়কে বলতে চাইছি, সুপ্রিয়, এই যে এখন যেটা উচ্চ শিক্ষার মধ্যে একদিকে মানে এত বেশি সুযোগ বাড়ছে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে কলেজ স্তরে আসন ফাঁকা থাকছে এবং নানা রকম একটা সমস্যা, এবং প্রথম প্রজন্মের ছাত্ররা যারা আগে কলেজে আসতে পারতেন না এখন কিন্তু তারা আসছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তারা আসছেন, তাদের পড়ানোর জন্য যথেষ্ট পরিকাঠামো, এই ব্যাপারটা। না দেখুন, আমি প্রথমে কয়েকটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যেরকম ক্লাসরুমে ক্লাসও করবে, ছাত্রছাত্রীরা রাজনীতিও করবে, রাজনীতি যদি কেউ করতে চায় সচেতনভাবে সেটাও করবে, সেই পার্টিসিপেশনটাকেও আটকানোর কোনো অধিকার কারোর আছে বলে আমি ব্যক্তিগতভাবে তৃণমূল ছাত্র পরিষদের থেকে শুধু নয়, ছাত্র রাজনীতির একজন হিসেবে মনে করি না। প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এটা তো আমরা দেখেছি, এখন আমরা এখানে রাজনৈতিক আক্রমণের কথা হচ্ছে না বা রাজনৈতিক কোনো আলোচনা আমরা বসে নেই, কিন্তু যে শক্তিটা ঐতিহাসিক বা সামাজিক বাস্তবতার মধ্যে যে শক্তিটা ছিল, স্বাধীনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেনি, সেই শক্তিটাই 2014-র পর আগেও বাজপেয়ীজির একটা সরকার চালিয়েছিল, কিন্তু এই সময় ব্যাপক ম্যান্ডেটের যেহেতু সরকার, প্রচুর জনাদেশের যেহেতু সরকার, এই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা দেখেছি যে সে কোনো একটা আন্দোলন, কোনো একটা ছাত্র মুভমেন্ট, স্টুডেন্ট কোথাও কোনো দাবি দাওয়া নিয়ে যেতে হলে তাকে সরাসরি দাগিয়ে দেওয়া হয়, চিহ্নিত করে দেওয়া হয় যে সে দেশদ্রোহী, পাকিস্তানি, খালিস্তানি ইত্যাদি ইত্যাদি। ফলে আমি প্রথম ওই বক্তব্যটা ক্ল্যারিফাই করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে গোটা দেশের যা ব্যয় বরাদ্দ, সেটা কেন্দ্রের সরকারের ভূমিকা নেই, দায়িত্ব নেই, আর ছাত্রছাত্রীরা এসে 5 টাকা করে দিলেই সব শিক্ষার সমাধান, সমস্যার সমাধান হয়ে যাবে, এই যুক্তিটা কোন থিওরি আছে আমি জানি না, কিন্তু এই থিওরিটার সঙ্গে অন্তত আমি পরিচিতও নই, একমতও নই। তৃতীয় বক্তব্য হচ্ছে, দেখুন রাজ্যের ক্ষমতা সীমিত, এটা আমরা এখানে 4 জন আছি, বিভিন্ন হয়তো কেউ রাজনৈতিক মতের জায়গা থেকে আলাদা হতে পারে, কিন্তু সবাই একমত হব যে ফেডারেল স্ট্রাকচারে রাজ্যগুলোর ক্ষমতা সীমিত, অর্থনৈতিক ক্ষমতা তো আরও সংকুচিত এখনকার যে স্ট্রাকচার তাতে। সেই জায়গা থেকেও আমরা বলতে পারি যে আমাদের সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হওয়ার পরে, আপনি একটা ছোট উদাহরণ দিন তো, আজকে যারা দেখছেন প্রোগ্রাম বা যারা ফোন করছেন, কোয়ালিটেটিভ মেজার তো থাকবেই, কিন্তু কোয়ালিটেটিভ মেজারের মধ্যে কিন্তু একটা প্রথম এবং প্রধানতম জায়গা হচ্ছে কোয়ান্টিটিভ মেজার। আপনি দেখুন আগের সরকারের আমলে পশ্চিমবাংলায় কটা বিশ্ববিদ্যালয় ছিল। এই যে একটু আগে পার্থবাবু বলছিলেন, আমি একদম 100% একমত, আমি নিজে জেলার ছেলে, গ্রাম বাংলার ছেলে। এই যে বলছিলেন যে একটা জায়গায় সেন্ট্রিফাইড হয়ে যাচ্ছে, একটা জায়গায় সেন্ট্রালাইজেশন হচ্ছে, ঠিক তো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমি নিজে ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখানে মাস্টারমশাই বসে আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে বাংলার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে জায়গা করে নিচ্ছে র্যাঙ্কিং তালিকা, আমরা গর্বিত। কিন্তু জেলার ছেলেমেয়েদের জন্য, বাইরে একটা মফস্বল এলাকার ছেলেমেয়েদের জন্য তার লোকাল ইউনিভার্সিটি এতদিন ছিল না, এটাই মানে সামাজিক বাস্তবতাটাকে ঐতিহাসিকভাবে ক্রোনোলজিক্যালি আমাদের স্বীকার করতে হবে। এটা তো এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন, এবং জায়গায় জায়গায় বিশ্ববিদ্যালয় হয়েছে। মহিলাদের জন্য ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, কোন রিমোট এরিয়া আমি আমন্ত্রণ জানাচ্ছি, গিয়ে ঘুরে আসবেন কখনো। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হয়েছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে। ফলে রিমোট এরিয়া একেবারে বিশ্ববিদ্যালয় গড়বার কিন্তু কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। এবার বলবেন যে কোনো সমস্যা নেই, সব বিশ্ববিদ্যালয় দারুণভাবে চলছে, না চলছে না। গত 6 মাস আমি নিজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাদের বলি, এই হোস্টেল সমস্যা নিয়ে যে ফান্ড অ্যালোকেশনের কথা পার্থবাবু বলছিলেন, পঙ্কজবাবু বলছিলেন, হোস্টেল সমস্যা নিয়ে একাধিক দাবি দেওয়া ছিল, কিন্তু রাজ্য সরকারের অ্যাপ্রোচ কি, আমাদের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হোস্টেল ফান্ড দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্যার সমাধানের পথে। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রোচটা কি, সমস্যার সমাধান কোনোটা হয়তো 8 দিনে হবে, কোনোটা 21 দিনে হবে, সমস্যার প্রকার অনুযায়ী সেই সমাধানের প্রকৃতি থাকতে পারে, কিন্তু অ্যাপ্রোচ কি? বিদ্যুৎ চক্রবর্তী, আমি নাম নিয়ে বলছি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার কাছে গেছে আমাদের দল থেকে শুধু না, বামপন্থী আমার বন্ধুরাও গেছে, গিয়ে কিছু দাবি দাওয়া নিয়ে তারা ডেপুটেশন দিয়েছে
কিছু ছাত্র বিক্ষোভ, ছাত্র আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি মেনে করছে। বিদ্যুৎ চক্রবর্তীর প্রতিক্রিয়া কি, অ্যাপ্রোচ কি, কি বলে অ্যাড্রেস করছেন? যে প্রয়োজনে গুলি চালাবো, সাগল গাইতে আমাদের আপনি যেটা বলছেন আমি নিশ্চয়ই থামাবো না, কিন্তু আমাদের আজকের আলোচনা উচ্চ শিক্ষার সমস্যাটা আপনি যে কথাটা তুললেন সেটার থেকেই আমি অধ্যাপক সাংখ্যান চৌধুরীকে বলতে চাইছি, এই যে এতগুলো বিশ্ববিদ্যালয় গ্রামাঞ্চলে হয়েছে, এতে কিন্তু প্রথম প্রজন্মের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাচ্ছে, এটা একদম বাস্তব। কিন্তু তাদের পড়ানোর মতো, তাদের পড়ানো কিন্তু সমস্যা আছে, মানে তারা যেখান থেকে উঠে, এবং কোভিড পরবর্তী আপনাকে বুঝতে হবে, আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে যা পড়াচ্ছেন বাইরে তো সেটা নয়। ফলে এইটা একজন অধ্যাপক হিসেবে আপনি কি ভাবছেন? এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, মানে কোভিড পরবর্তী আমি একটু ওই প্রসঙ্গ টেনে বলি যে ধরুন এই যে বিশ্ববিদ্যালয়ের তাকে এই যে ছড়িয়ে দেওয়ার বিষয়, প্রথমত একটা জিনিস আমাদের ভাবা উচিত যে স্কুল, তারপর ধরুন মানে বিদ্যালয়, মহাবিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়, তাহলে একটা কলেজ আর একটা ইউনিভার্সিটিতে এক না। মানে ইউনিভার্সিটির সংজ্ঞা অনুযায়ী সেখানে বিভিন্ন স্ট্রিম তারা পড়াশুনো করবে, তাদের মধ্যে মত বিনিময় হবে, যেখান থেকে মৌলিক তৈরি হবে, যেটা পার্থ বারবার বলছিলেন যে গবেষণা সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা সেইখানেও তো আমি যেটা প্রথমে আবার যে জায়গায় আমি চলে যাই যে একটা তাহলে মানে কোন ভাবনা সূত্রটা আমায় ট্রিগার করলো যে এই যে ধরুন যে সুপ্রিয় যেটা বলছিল, ব্যাপারটা ভালো যে আপনি পঞ্চানন বর্মা বা প্রত্যন্ত অঞ্চলে কতগুলো বিশ্ববিদ্যালয় খুলে দিলেন। তাহলে বিশ্ববিদ্যালয় মানে আমি যদি ধরি যে বিশ্ববিদ্যালয়ের বেসিক ডেফিনেশনের সঙ্গে তার রিসার্চ এটা একটা কাপলড থিং, তাহলে আমি বিশ্ববিদ্যালয় খোলার আগে তো আমি কলেজ খুলবো। মানে অতগুলো বিশ্ববিদ্যালয় খুললাম অথচ পরিকাঠামো দিতে পারছি না। মানে ব্যাপারটা আমার মনে হয়েছে যে এটা একটা ভাবনা পরম্পরার মধ্যে না গিয়ে হঠাৎ মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হলো যে একটু এখানে আমি একটু একটা বিশ্ববিদ্যালয় খুলে দিলে ভালো হয়, এরম গোছের একটা ভাবনার একটা রিফ্লেকশন এইটা আমার মনে। কারণ এতগুলো বিশ্ববিদ্যালয় আমি ওখানে খুলবো কেন, মানে বিশ্ববিদ্যালয় খুলবো কেন? আপনি বিশ্ববিদ্যালয় ব্যাপারটাকে আগে, আমি যদি কলেজ খুলতাম, স্যার যে ক্লাস্টার কলেজের কথা বলছিলেন, ক্লাস্টার কলেজের একটা রিসোর্স মোবিলাইজ করছে এটা ঠিক, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে মুহূর্তে আপনি ক্লাস্টার করে দিচ্ছেন, একটা বোধহয় এনইপির মধ্যে একটা বেঁধে দেওয়া আছে যে এত সংখ্যা, একটা মিনিমাম একটা সংখ্যা না থাকলে সেই তখন আমরা কলেজগুলোকে ক্লাস্টার করে দেবো। তার মানে 5টা কলেজ উঠে গিয়ে যদি একটা কলেজ হয়ে যায়, তার মানে যদি আমি ধরে নিই যে আমার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই ছাত্রটার কাছে পৌঁছানো এডুকেশনকে নিয়ে, তার বদলে আমি এখন এক্সপেক্ট করছি যে আমার ওই জেলাটায় নেই, সেও পাশের জেলাটায় গিয়ে বা ওই গ্রামটায় নেই বা কাছাকাছি নেই, তাকে অনেকটা দূরে গিয়ে ওই কলেজটায় পড়তে হবে। হ্যাঁ, কিন্তু অন্যদিক থেকেও দিনের পর দিন, বছরের পর বছর একটি ছাত্র, দুটো ছাত্র, সেটা নিয়ে সেটা বলছি, মাস্টারমশাই এই জিনিসও তো চলতে পারে, এটাও চলতে পারে না। এটা একটা ব্যালেন্স, কোথাও তো থাকতে হবে, যেটা উনি বারবারই সেটাও বলছিলেন। সুপ্রিয় একটা কথা বলি স্যার, আগে বলে নিক সুপ্রিয়, তারপরে স্যার। বিষয়টা হচ্ছে যে যখন রাজ্যের শিক্ষা বিস্তার, নিশ্চয়ই দেখুন সাধারণ মুখ্যমন্ত্রী আর ডিলিটপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর মধ্যে অনেক পার্থক্য আছে, এটা তো আপনাকে বুঝতেই হবে। কিন্তু একটা বিষয় যে আমাদের 24টা বিশ্ববিদ্যালয়, 33টার মতো, তার মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেমন আছে, আইন বিশ্ববিদ্যালয় আছে, পশুপালন বিশ্ববিদ্যালয় আছে, এরকম বাদ দিয়ে 24-25টা সাধারণ বিশ্ববিদ্যালয়, জেনারেল এডুকেশন পড়ানোর মতো। তার মানে একজন বা দুজন বাদ দিয়ে আমি ওপর থেকে ধরি, সে হচ্ছে আচার্যর পরে উপাচার্য। যে উপাচার্য একজন, তিনি অপসারিত হলেন, আমরা করিনি, আইন করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, সেই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অ্যাক্টিং মানে নেই, আছেন সবাই অ্যাক্টিং, কন্ট্রোলার অ্যাক্টিং। আপনি যদি হেরিটেজ বলেন, 1857 বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী পদাধিকারী নেই, উনি তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন। আবার এমন বিশ্ববিদ্যালয় আপনি বলছেন, যেমন আমি জানি না, ডেটা নট বিন ভেরিফাইড, যে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে উপাচার্য এসছেন জুট রিসার্চ থেকে, তার বিরুদ্ধে ভিজিলেন্স প্রমাণিত নাকি হয়েছিল, তারপরেও তাকে রাখা হচ্ছে এরকম। আবার 10 বছর প্রফেসর না হলে উপাচার্য হওয়া যায় না, কিন্তু একটা কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে হচ্ছেন, তারা আবার উপাচার্য থেকে জেলে চলে যাচ্ছেন, এটাও হচ্ছে। তো এটাও মানে আপনি উচ্চশিক্ষা, আমি আবারও বলছি, নলেজ কমিশনের কোট আনকোট ভাইব্রেন্ট সোসাইটি, নলেজ সোসাইটি, রিসার্চ
উনি যেটা বললেন যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটার মান, তার ব্যাপকতা এবং গভীরতা সবটাই মনে হয় মেজার করা উচিত। শুধুমাত্র ফান্ডটাই কিন্তু একমাত্র বিষয় নয়। প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড, মানে আপনি রেভিনিউ জেনারেট করলেন আর কস্ট কাটলমেন্ট, বাট কস্ট ম্যাক্সিমাম এফিশিয়েন্সি আপনি বলছেন, কস্ট এফিশিয়েন্ট যেটাকে আপনি বলছেন, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করতে পারি যে আর অন্যান্য আঙ্গিকগুলো, যাতে আমরা আলোচনাটা আরো অন্যান্য বিভিন্ন বিষয় উচ্চশিক্ষার, আসুন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে 2022 সালের মধ্যে 30টি বিশ্ববিদ্যালয়, 14টি মেডিকেল কলেজ তৈরি করেছি। সংখ্যার হিসেব তথ্যটা হয়তো ভুল নয়, কিন্তু একই সঙ্গে আলোচনা হওয়া দরকার সেগুলোর শিক্ষার মান এবং পরিকাঠামো নিয়ে। পাশাপাশি সেগুলিতে কতগুলি স্থায়ী শিক্ষক পদ প্রয়োজন আর কতগুলি আছে সেদিকেও নজর দেওয়া উচিত। ইউজিসির সাধারণ রেওয়াজ অনুযায়ী উচ্চশিক্ষায় বিষয় নির্বিশেষে শিক্ষক পড়ুয়ার অনুপাত 1:18। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সেই অবস্থা রয়েছে কিনা তাও দেখা দরকার। এছাড়া রয়েছে প্রশাসনিক অচলাবস্থা, আর্থিক দুর্নীতির নানান অভিযোগ। এর আগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি, নথি, উত্তরপত্র চুরির অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে রাজ্য সরকার তদন্তও করেছে। সাসপেন্ড হয়েছেন আধিকারিক অধ্যাপকরা। সম্প্রতি এসেছে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তা নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক উত্তাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তীর পুনর্বহাল হওয়াকে বেআইনি ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেখানে এখন দায়িত্বে রয়েছেন 3 মাসের অস্থায়ী উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্যায়। সদ্য তৈরি হওয়া দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো সেভাবে তৈরি হয়নি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাই তার দায়িত্বে রয়েছেন, অথচ সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সমস্যা বারবার সামনে এসেছে। গবেষক ছাত্রদের বিক্ষোভে ব্যাহত হয়েছে পঠন পাঠন। অন্যদিকে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঐতিহ্যশালী বিশ্বভারতী গত কয়েক বছর ধরে বারবার নেতিবাচক কারণে শিরোনামে এসেছে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশের বিরোধ সেখানে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আন্দোলনের জেরে পড়ুয়াদের পাশাপাশি সাসপেন্ড হয়েছেন অধ্যাপকরা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে না। পিএইচডি পড়ুয়াদের সমস্যায় ফেলা হচ্ছে। এইসব দাবিতে উপাচার্যের বাসভবনের 50 মিটার দূরে অবস্থান করছেন পড়ুয়ারা। সব মিলিয়ে রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশ এবং প্রশাসন নিয়ে গভীরভাবে চর্চা এবং সমস্যাগুলি খতিয়ে দেখে তার সমাধান খোঁজা জরুরি। উচ্চশিক্ষার পরিস্থিতি কিছুটা বোঝা গেল। আমরা একটু অধ্যাপক পঙ্কজ রায়কে জিজ্ঞেস করতে চাইছি আর একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি একজন কলেজের অধ্যক্ষ, একদিকে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে কলেজ স্তরে, বিশ্ববিদ্যালয় স্তরে, কিন্তু সেই ক্ষেত্রে আরও একটা সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এবারে নাকি ভর্তি যথাযথ হয়নি কলেজ স্তরে। একদিকে সুযোগ বাড়ছে, অন্যদিকে ছাত্রছাত্রীরা আসছেন। এটা কি কোভিডের জন্যে, না এটা অন্য কোনো কারণে? আপনি একজন অধ্যক্ষ হিসেবে কি ভাবছেন? দেখুন, আমি যেটা লক্ষ্য করছি যে কলা বিভাগে সেখানে মোটামুটি কাছাকাছি থাকছে। বাণিজ্য বিভাগেও কিছুটা কমেছে, কারণ একটা জিনিস মনে রাখতে হয়, বাণিজ্য বিভাগের একটা অদ্ভুত চিত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গে একাদশ দ্বাদশে বাণিজ্যের ছাত্র কিন্তু খুব বেশি নয়, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে ফেরত আসা অনেকেই বাণিজ্যে পড়েন, তার জন্য আবার সংখ্যাটা বেড়ে যায়। আর বিজ্ঞান বিভাগের ভর্তিটা কিন্তু মোটামুটি কলকাতার কলেজগুলোতেও যেভাবে কমেছে, সেটা কিন্তু খুব উদ্বেগের কারণ। এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুধু এটা বলা নয়, এবং সবারই মনে একটা কাট অফ মার্কস বেঁধে দেওয়া উচিত যে এর নিচে ইঞ্জিনিয়ারিং মানে কেন কোনো ডিসিপ্লিনই উচ্চশিক্ষা। আমি আবারও বলছি যে উচ্চশিক্ষা ফর অল যদি আমি করি একেবারে মানের সঙ্গে কম্প্রোমাইজ করে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা গবেষণা কেন কিছুই পড়াশোনাটা হবে না, উৎকর্ষটা থাকবে না। আমার যেটা ওভারঅল পারসেপশন, মানে 34 বছরের অধ্যাপনার জীবনে, সেটা হচ্ছে যে 30 to 40% জেনারেল কলেজগুলোতে ছাত্ররা পড়াশোনা করার জন্য আসেন। এবার বাকিরা কি করতে আসেন, এটা কিন্তু একটা মানে এটাও একটা গবেষণা হতে পারে এর উপরে। স্যার, আপনি অনেক কথাই সুস্পষ্টভাবে বলছেন। আমরা আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অবশ্যই টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন?
বলবো? হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। বলুন বলুন, নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি আরিয়াদহ থেকে রামচন্দ্র চক্রবর্তী বলছি। বলুন, নমস্কার। হ্যাঁ, রাধাকৃষ্ণন কমিশনে বলেছিল যে উচ্চশিক্ষার সমস্যার উৎস প্রাথমিক শিক্ষায়। তা রাধাকৃষ্ণন কমিশন তো অনেক আগে, অনেক বছর হয়ে গেল, বর্তমানেও কি সেই সমস্যাটা আছে? মানে উচ্চশিক্ষার বর্তমান সমস্যাগুলোও কি প্রাথমিক শিক্ষায় উৎস? আর একটা কথা, এই 4 বছরের ডিগ্রি কোর্স আর এই 1 বছরের মাস্টার ডিগ্রি করলে এতে কি সুবিধে অসুবিধে, মানে এর দ্বারা কি সমস্যার সমাধান হবে? ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু অধ্যাপক বিশ্বাসকে জিজ্ঞেস করছি দ্বিতীয় প্রশ্নটা ধরে। দেখুন, উচ্চশিক্ষার উৎসটা প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, এটাকে আরো বেশি ভিতটাকে শক্ত করতে হবে, এটাকে আরো ছড়িয়ে দিতে হবে, সার্বজনীন করতে হবে। এটা তো আমরা শুনেছি, প্রয়াস চলছে, কতটা হতে পারছে কতটা নয়, স্কুল ছুট হচ্ছে, সেটা আলোচনার স্বতন্ত্র বিষয়। আমি আপনার পরেরটায় ফিরে আসছি। এই তফাৎটা কি হবে স্যার, উনি জানতে চাইছেন 3-2 থেকে 4-1 হলে এর তফাৎটা কি হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি যেটা এই অনুষ্ঠানের শুরুতে যার জন্য বলেছিলাম যে ব্লাইন্ডলি একটা শিক্ষানীতি যদি কখনো কপি পেস্ট করা হয় ইউএস সিস্টেম থেকে, আসলে পুরোটা হচ্ছে ওখানে ইউএসএ হচ্ছে 4 বছর 1 বছর, এবং মুশকিলটা হচ্ছে যে অনেক বেশি শিক্ষার ব্যাপারী যারা তারা ইনভেস্ট করার জন্য ভারতবর্ষে মুখিয়ে আছেন। ফলে সেখানে দাঁড়িয়ে একবার যদি সিস্টেমটা হয়, অর্থাৎ ওদেশ থেকে যারা ব্যবসা করতে আসবেন অথবা এদেশ থেকে যারা ব্যবসায়িক ভিত্তিতে শিক্ষা নিতে যাবে, তাহলে এই মডেলটা অনেক হেল্পফুল মডেল হয়, রাদার দ্যান 3-2, তার বদল হচ্ছে 4-1। এটাই আসলে ইটস এ পিওরলি ম্যানেজারিয়াল ইস্যু। অধ্যাপক চৌধুরী। হ্যাঁ, মানে যেটা পার্থ বলতে চাইছেন বোধহয় একটা সিমলেস ট্রানজিশনের কথা, মানে ওই রকম হলে যেটা হয়। কিন্তু আমাদের যা বাস্তব ক্ষেত্রে অভিজ্ঞতা, মানে ধরুন আমাদের মানে এই রিসার্চ করাতে গিয়ে যেটা হয়, সাধারণভাবেই মানে পিএইচডি স্টুডেন্ট যারা আসে তাদের মধ্যে কিন্তু তাদেরকে একটু গড়ে পিটে নিতে হয়, মানে একটা ইনিশিয়ালি ওই জায়গার মধ্যে দিয়ে। এবার 4 বছরের স্নাতক স্তর যেখান থেকে কলেজ থেকে পড়ে এসে 1 বছরের যে পিজি যদি করে, জানি না, মানে কিন্তু আবারও বলছি, যেহেতু কলেজগুলোতে পরিকাঠামোগত সমস্যা আছে, তাকে সেইভাবে হয়তো তৈরি করা যাচ্ছে না। তুলনামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে আমরা হয়তো আরেকটু বেশি সময় দিতে পারি। একটু আমি একটা জিনিস শুধু অ্যাড করে দিতে চাইছি যে এটা প্রায় অসম্ভব, এই কারণে যেন 4-1-এর সিস্টেমটা 4 বছর পাস, ধরলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেউ পড়ে চলে গেল হচ্ছে যে দিল্লিতে জওহরলাল ইউনিভার্সিটিতে, সেখানে আমি বলছি যে এই যে মাইগ্রেশনটা যখন হবে ফ্রম ওয়ান ইউনিভার্সিটি টু আদার ইউনিভার্সিটি, মাস্টার্স লেভেলে 1 বছর সময় এই ওরিয়েন্টেশন সম্ভব এনশিওর করা, যেখানে গ্র্যাজুয়েশনে এত তফাৎ ভারত জুড়ে, রাজ্যে তফাৎ, ধরলাম একটা তাও কমন স্ট্রাকচার 4 নিলাম, কিন্তু গুণমানের প্রশ্নটা যদি হিসাব করি তাহলে 4-এর পর যখন 1 বছরের একটা উচ্চ পিজি প্রোগ্রাম হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিছুতেই সেই গুণমান বজায় রাখা সম্ভব নয় এই ভ্যারাইটি অফ স্টুডেন্টসকে নিয়ে। ধন্যবাদ। আমরা কি হবে জানি না অদূর ভবিষ্যতে, কারণ আমরা দেখছি যে রাজ্য সরকারও এটা চাই, কেন্দ্রীয় সরকার যে সুপারিশ করেছে রাজ্য সরকারও সেদিকে না বলেননি, যদিও চূড়ান্ত রিপোর্ট সেটাতে এখনো পর্যন্ত আমরা দেখিনি। অর্থের কথা এসেছে, উচ্চ শিক্ষাতে অর্থের প্রয়োজন হয়, রাষ্ট্রের অর্থের যোগদান, রাষ্ট্রের দায়িত্ব। আসুন না আরেকটু অর্থের ব্যাপারটা যদি একটু দেখা যায়, আমরা একটু দেখি না। গত কয়েক বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনে প্রভাব পড়ার আশঙ্কায় উপাচার্য সুরঞ্জন দাস আর্থিক সাহায্যের জন্য প্রাক্তনীদের কাছে গত 24শে অক্টোবর আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের কাছেও আর্থিক সাহায্য চেয়েছিলেন। এরই মধ্যে রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে অতিরিক্ত তহবিল হিসেবে বিশ্ববিদ্যালয়কে 6 কোটি টাকা দিল রাজ্য। এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দফতর গত 21শে নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের তরফে অনুদান দেওয়ায় সুরঞ্জন দাস বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অতিরিক্ত অনুদান দিয়েছে। এই অতিরিক্ত অনুদানের সাহায্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠত্বের স্থান বজায় রাখতে সক্ষম হবে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে রক্ষণাবেক্ষণের জন্য অনুদান পেয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 4টি কিস্তি পেয়েছে। প্রসঙ্গত, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের কথা মানতে চাননি ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, প্রাক্তনীদের কাছ থেকে সাহায্য চাওয়ার রীতি যে কোনো বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বিদেশের বিশ্ববিদ্যালয়ে, এমনকি অক্সফোর্ডের মতন বিশ্ববিদ্যালয়েও এই রীতির প্রচলন রয়েছে।
আগের সরকারের আমলে এটাই হয়েছে। তার মানে এটা প্রমাণ হচ্ছে না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাড়ারের টাকা নেই। তবে শুধু যাদবপুর নয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সংকটের খবর মাঝে মধ্যেই সামনে আসে। অনেকেরই ধারণা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন মানদণ্ড এবং শর্তের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যথাযথ সমন্বয় না হওয়াতেই তহবিলের সমস্যা হচ্ছে। কেউ কেউ মনে করেন এসবের পিছনে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক অস্বচ্ছতা এবং বিশৃঙ্খলা। আমরা দেখলাম আর্থিক সমস্যার কথা, ইতিমধ্যে আর্থিক সমস্যার কথা এর আগেই আলোচনা হয়েছে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমাধানের কথা কিছুটাও আলোচনা করি। উচ্চশিক্ষার একদিকে আমরা যেগুলো বলছিলাম, স্বাধিকার এবং প্রথম প্রজন্মের ছাত্র তারা উচ্চশিক্ষায় আসছেন এবং পরিকাঠামো, আর্থিক সমস্যা, এগুলো এর থেকে আমরা কিভাবে বেরোতে পারি এই অধ্যাপনার সঙ্গে যুক্ত মানুষজন যারা আছেন। আমি সাংখ্যায়ন বাবুকে দিয়ে শুরু করব আমাদের অনুষ্ঠানের শেষে। আমাদের ভবিষ্যৎটা কি, ভবিষ্যতের দিকে কি বলছেন অধ্যাপক সাংখ্যায়ন চৌধুরী? বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি ধরুন, যেটা আমরা বারবারই যে জায়গাটায় আমরা স্ট্রেস দিতে চাইছি, গবেষণা, মানে দুটো সরকারের তরফ থেকেই, মানে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকেই এফেক্টিভ ওয়েতে, কস্ট এফেক্টিভ ওয়েতে, আমি সেটা বলছি না, কিন্তু কস্ট এফেক্টিভ ওয়েতেও কী করে মানে এই গবেষণাকে আরও বাড়ানো যায় এবং মানে সেটাকে স্ট্রেনথেন করা যায়, এই তা না হলে বিশ্ববিদ্যালয় থেকে কোনো মৌলিক ভাবনা উঠে আসবে না। যে অর্থে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা, যেখান থেকে বিভিন্ন আলাপচারিতার মধ্যে দিয়ে একটা মৌলিক ভাবনা উঠে আসবে, আমরা স্বনির্ভর হওয়ার জন্য যে মৌলিক ভাবনার কথা বলি, সেইখানে কেন্দ্র এবং রাজ্য উভয়কেই কিন্তু আমি মানে বাড়তি খরচের কথা বলছি না, কিন্তু যেন ন্যূনতম খরচ প্রতিযোগিতায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সঙ্গে টিকে থাকা, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সঙ্গে টিকে থাকার জন্য কিন্তু আমরা একটা অসম প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছি। ধন্যবাদ। অধ্যাপক পঙ্কজ রায়, কোন দিকে ভবিষ্যৎ সমাধান কি? বিষয়টা হচ্ছে যে গবেষণা, পঠন পাঠন এবং মান, এই বিষয়গুলো এবং তার নিশ্চয়ই ব্যয় সবটাই আসবে, তার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সেটা বাস্তবসম্মত। আমরা যদি দুনিয়ার মজদুরকে এক করতে পারি, দুনিয়ার ছাত্রকে এক করতে পারবো না। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যে অংশগ্রহণ নিশ্চয়ই ছাত্রদের হবে, কিন্তু এখন তো সব মনোনীত, মানে এই আমাদের যে আইনটা রাজ্যের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন, তাতে এত বেশি নিয়ন্ত্রণ হচ্ছে, এটা কিন্তু মানের ওপরেও একটা বিরাট প্রভাব ফেলছে। আর একটা কথা বলি, রাজ্যের যেমন একটা বিরাট অংশ শিক্ষা খাতায় ব্যয় করে, আপনি বাজেট অ্যালোকেশন এবং অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যদি আপনি প্রতিটা বছরে দেখেন, তাহলে কিন্তু গ্যালপ ডিফারেন্স। আমার মনে হয় বাজেট যদি একটা দায়বদ্ধতা হয়, আপনার এই ডেভিয়েশনটা কত পার্সেন্ট পর্যন্ত টলারেবল এটা বুঝতে হবে, এবং সেটা কিন্তু অন্য খাতে ব্যয় করে দেওয়া হচ্ছে। ফলে আমরা প্রকৃত ব্যবস্থাটা থেকে অনেকটা সরে আসছি। আপনাকে একটু অন্য কথা জিজ্ঞেস করি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণের একটা প্রবেশ হয়েছে, সেইটা হ্যাঁ অনেক ছাত্রছাত্রী তো যাচ্ছেন, তারা পড়ছেন, এই দুটোকে কি চোখে দেখছেন এই সমস্যাটা খুব সংক্ষেপে? বেসরকারিকরণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ফেলো করি মাখো তেল, এটা যদি অ্যাডমিশনের বেসিস হয় তাহলে তো সত্যি সত্যি এক্সক্লুডেড হবেন আমাদের সমাজের মেধাবী প্রান্তিক অংশের পড়ুয়ারা। সেটা একটা ন্যায় বিচার, সামাজিক ন্যায়েরও পরিপন্থী। আমার নিজের যেটা মনে হচ্ছে যে আলোচনাটা আপনি চাইছিলেন করতে, সলিউশন শুধু এক দু কথায় বলি। এই যে প্রাক্তনীদের একটা আপনি প্রতিবেদন দেখালেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন সব বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের থেকে নেয়, আমি চাই যে প্রাক্তনীদের বিশ্ববিদ্যালয় পরিচালনায় অংশগ্রহণ সেটাকে সুনিশ্চিত করা। আমি চাই যে বিশ্ববিদ্যালয় স্বশাসনের একটা মডেল যদি হয়, সেখানকার স্টেক হোল্ডাররা তাদের দিয়েই বিশ্ববিদ্যালয়ের শাসন সেটা হচ্ছে সুনিশ্চিত করা। তা নাহলে মুক্ত চিন্তার পরিবেশ, দায়বদ্ধ শিক্ষার পরিবেশের কোনোটাই হচ্ছে এনশিওর করা যায় না। আনফর্চুনেটলি আমাদের রাজ্যে, আমাদের দেশে এই বিপদ কিন্তু সত্যি হাজির হয়েছে শিক্ষায়তনগুলোর মধ্যে। এইটা আমি চাইবো যে এইটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে নিশ্চিত আমাদের যে মেধা সম্পদ আছে আমাদের দেশের, সেটা আমাদের একটা বড় অ্যাসেট এবং আমরা গ্লোবাল স্কেলে মুভ করতে পারি। ধন্যবাদ। যখন ভবিষ্যতের কথা, তখন ছাত্ররাই নিশ্চয়ই শেষ কথা বলবে। সুপ্রিয় চন্দ্র, টিএমসিপি। না, আমি প্রথমে বলি শেষ কথা নয়, আমি শুধু খুব সংক্ষেপে আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে দুটো তিনটে কথা বলি। একটা কথা হচ্ছে যে দেখুন, আপনি যদি উত্তর মানে প্রশ্ন করেন যে
এরপর সমাধান কোন পথে, আমরা বলবো যে সমাধান তো ভালোর পথে। ভালো তো আমরা চাই, আমরা তো শান্তি চাই, আমরা যে দায়বদ্ধ শিক্ষার কথা, যে পরিবেশের কথা বলা হচ্ছে সব রাজ্য সরকারগুলো চায়, শুধু তৃণমূল সরকার বলে নয়। আমি বিশ্বাস করি ভারতবর্ষে যতগুলো রাজ্য সরকার আছে সব তাই চায়। কিন্তু বাঘ এবং হরিণের মধ্যে হরিণ তো শান্তি চাইবেই, প্রশ্ন হচ্ছে জঙ্গলে শান্তি বজায় রাখতে বাঘকে শান্তি চাওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকার এখানে প্যারেন্টাল অর্গানাইজেশন, এখানে সবাই একমত হবে, এরা সবাই অধ্যাপক, কেউ অধ্যক্ষ। এই যে ব্যয় বরাদ্দের সমস্যাগুলোর কথা বলা হচ্ছে তার 80 থেকে 85% তার দায়বদ্ধতা কেন্দ্রের সরকারের হাতে। তার যদি অ্যাপ্রোচ হয় অ্যান্টি স্টুডেন্ট এবং তারপর যদি তারা শিক্ষানীতি তৈরি করতে বসে, পরীক্ষা পদ্ধতি কী হবে সেটা ঠিক করতে বসে, সেটা ছাত্রদের প্রথমেই বাদ দিয়ে ব্যবস্থার মধ্যে থেকে, সেটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। মূল জায়গায় আঘাত আনতে হবে। ছাত্র স্বার্থে যদি শিক্ষানীতি করতে হয়, ছাত্র ছাত্রী যদি ব্যবস্থার পরিবর্তন করা যায়, ছাত্রদেরকে সঙ্গে নিয়ে তাদের যদি সমর্থনকে সঙ্গে নিয়ে তারা কি ভাবছে, তারা কি চাইছে সেটাকেও যদি যারা ভাবনা চিন্তা করছেন। একটা কথা আমাদের বয়সী প্রজন্মের মধ্যে খুব পরিচিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আমার বন্ধু বান্ধব আছে, অনেকেই দেখবেন অনেক নাটক বা থিয়েটারে এই লাইন উঠে এসছে যে যারা পরীক্ষা দেয় আর যারা পরীক্ষা পদ্ধতি তৈরি করে তাদের দুজনের মধ্যে কখনো একসাথে তারা কখনো থাকে না। অর্থাৎ যারা একটা সিলেবাস কমিটি তৈরি করে তারা কখনো ওই সিলেবাসে পড়াশুনো করেন। ফলে এই জায়গাটার মধ্যে যখন আমরা মেলবন্ধন করতে পারবো তখন এই সমস্ত সমস্যাগুলো, আপনি ব্যয় বরাদ্দের সমস্যা বলুন, এই মানোন্নয়নের সমস্যা বলুন, আপনি কোন কেন্দ্রের হাতে না রাজ্যের হাতে সমাধান আছে সেই সমস্যা বলুন, প্রতিটা ভাগাভাগির সমস্যা মুছে যাবে যদি আমরা শুধু একটা জায়গায় এসে বসতে পারি। যে ডায়ালগের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমাদের সরকারের যে ভাবনা চিন্তা, আমরা কোনো কিছুকে এক্সক্লুড করতে চাইছি না। বিজেপি কেন্দ্রে আছে, কেন্দ্র একটা পলিসি এনেছে, আমরা বাতিল করে দিলাম যে বিজেপি আছে, মোদি আছে, আমাদের পছন্দ নয়, শিক্ষানীতির অভাব, তা নয়। যেটা ভালো সেটা অ্যাবজর্ব করা হবে, যেটা আমাদের মনে হয়েছে নেতিবাচক সেটা নিয়ে শিক্ষাবিদরা বলবেন, শিক্ষাবিদদের নিয়ে কমিটি হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়, খুব সুন্দর। কিন্তু একটা ব্যাপার আমিও বুঝতে পারলাম না, সেটার জন্য আমাদের আরেকটা পৃথক আলোচনা দরকার। অর্থাৎ তাহলে কি সিলেবাস তৈরিতে ছাত্রদের যোগদান, ছাত্রদের নিয়ে সিলেবাস করাটা এটা হতে পারে বৈজ্ঞানিক? এমন দিন আসবে সিলেবাস কমিটিতে ছাত্রদেরও প্রতিনিধিত্ব? আজকে আপনারা জানেন আইকিউএসিতে একজন ছাত্রদের প্রতিনিধি থাকেন, তিনি শুধু পরীক্ষার আলোচনাটা থেকে বাইরে থাকেন, হয়তো সিলেবাসের মধ্যে থাকবেন, অথবা সিলেবাস কমিটিতে যে অধ্যাপকরা থাকবেন তাদের ওই সিলেবাসে প্রথমে একবার পরীক্ষা দিতে হবে। জানি না কি হবে। উচ্চশিক্ষায় পশ্চিমবঙ্গের মান সবসময় উন্নত ছিল, সেটা সারা পৃথিবীতে আজকে পরিচিত। আসুন আমাদের সেই গৌরব যেন বজায় থাকে, আরও বেশি হতে পারে, সেদিকেই আমরা তাকাই। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। ভট্ট বাড়ির হট্টগোলের গপ্প বলি।